অন্ধকার রুমে বলিষ্ঠ এক পুরুষকে নিজ চেম্বারে দেখতেই চমকে উঠল আদ্রিতা। চেঁচাতে যাবে তার আগেই বলিষ্ঠ পুরুষটি দৌড়ে এসে তার মুখ চেপে ধরল। তীক্ষ্ণ স্বরে শুধালো, শব্দ না, ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমাকে অল্প কিছুক্ষণ সহ্য করুন, আমি একটু পরেই চলে যাব। আদ্রিতা চোখ বড় বড় করে তাকিয়ে রইল পুরুষটির কুচকুচে কালো চোখ জোড়ার দিকে। তার হাতে জ্বলতে থাকা মোবাইলটা উল্টে পড়ে গেল নিচে। আগন্তুক পুরুষটি মুহূর্তের মধ্যেই তার গলায় একটা ছুরি ধরে বলল, যা বলছি তাই করুন, নয়তো। আদ্রিতা ভয়ে ঢোক গিলল, কাঁপা কাঁপা স্বরে বলল, কি করতে হবে? আগন্তুক পুরুষটি তাকে কিছু বলল। পুরো হসপিটালে লোডশেডিং হয়েছে। রাত তখন প্রায় 3টে ছাড়িয়ে, প্রায় মানুষই ঘুমে বিভোর। আদ্রিতার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আচমকা কোথা থেকে কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না। কিছু মানুষের পদধ্বনি শোনা গেল। আদ্রিতা ভয়ার্ত চেহারা নিয়ে সামনে তাকালো। এক লোক তার মুখের ওপর নিভু নিভু আলোয় থাকা টর্চ লাইট মারল। আদ্রিতা চোখ বন্ধ করে নিল। এতে স্বাভাবিক গলায় বলল, আপনারা কারা? পরপর 5 জন পুরুষ আর একটা মহিলা ঢুকলো রুমে। একজন খুব ক্ষিপ্ত হয়ে বলল, আমরা কারা তা পরে বলতেছি, আগে বলুন এখানে কি কেউ এসেছে? আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না। তার পিছনেই পিঠে ছুরি দিয়ে বসে আছে আগন্তুক পুরুষটি। আদ্রিতা স্বাভাবিকভাবেই বলল, না তো। মহিলাটি প্রশ্ন করল, আপনি শিওর? জি, আমি অনেকক্ষণ থেকে এখানে আছি, এখানে কেউ আসেনি। লোকগুলো মেনে নিল। বলল, ঠিক আছে, বিভ্রান্ত করার জন্য দুঃখিত। ইটস ওকে, কিন্তু আপনারা কারা বলেন তো? কে? একজন বলতে নিলেও মহিলাটি বলল, এটা হসপিটাল স্যার, বিভ্রান্ত করা ঠিক হবে না, পেশেন্টরা ঘাবড়ে যেতে পারে। লোকটি শুনল, মৃদু স্বরে বলল, কেউ না। লোকগুলো চলে গেল। আদ্রিতা থ মেরে বসে রইল। প্রায় আধ ঘন্টা পর্যন্ত তারা দুজন ওভাবেই বসে। পরিবেশ তখন শান্ত। আচমকা মেঘ কেঁপে বর্ষণ শুরু হলো। ফারিস তার পকেট থেকে ফোনটা বের করলো। কল করে বিশ্রী ভাষায় বলল, 8 ঘন্টার মধ্যে আমার গাড়ি চাই, নয়তো তোদের সব কটাকে আমি দেখে নেব। ফারিস মাহমুদের সাথে বেইমানির ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তোরা হয়তো ভুলে গেছিস। আমাকে শুধু ফিরতে দে। অপর প্রান্তের ব্যক্তিটি ফারিসের কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আসছি ভাই। ফোন কাটল ফারিস। রাগে তার পুরো শরীর কাঁপছে। আদ্রিতা তখনও স্বাভাবিক হয়নি। সে চুপচাপ বসেছিল চেয়ারে। ফারিস এক প্রকার ভুলেই গিয়েছিল সে কোনো মেয়ের পিঠে ছুরি ধরে আছে। হঠাৎ হুঁশ আসলো ফারিসের। সঙ্গে সঙ্গেই সে ছেড়ে দিল আদ্রিতাকে। আদ্রিতারও হুঁশ আসলো। দ্রুত চেয়ার থেকে সরে উঠে দাঁড়ালো। ফারিস কর্নার থেকে বের হলো। আদ্রিতা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিসের মুখশ্রীর দিকে। যদিও অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না। হন্তদন্ত হয়ে মোমবাতি খুঁজল আদ্রিতা, কারণ নিচে পড়ে তার ফোনটা বন্ধ হয়ে গেছে। হসপিটালে লোডশেডিংয়ের বিষয়টা 2 দিন যাবৎ হচ্ছে। তার রুমের জেনারেটরটা কাজ করছে না। আদ্রিতা দ্রুত ড্রয়ার থেকে মোমবাতি বের করলো। এরপর খুঁজতে ছিল লাইটার। দ্রুত আলো চাই তার। ফারিস তার পকেট থেকে লাইটার বের করে জ্বালালো। মেয়েটা যে হন্তদন্ত হয়ে ভয়ে দৌড়াচ্ছে তা বেশ বুঝতে পেরেছে ফারিস। আদ্রিতা লাইটারের আলো দেখতে এক জায়গায় দাঁড়ালো। তখনই লাইটারের আলোতে দেখতে পেল সেই পুরুষটির মুখশ্রী। মাথায় ঝাঁকড়া চুল, উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী পুরুষটির বড় বড় চোখ। চোখের মনে অত্যাধিক কালো, গাল ভর্তি চাপদাড়ি, চোখের পাশে কাটা দাগ, গায়ে কালো জ্যাকেট জড়ানো। সে বসে আদ্রিতার রুমের দেওয়ালে পিঠ ঠেকিয়ে। আদ্রিতার হাত কাঁপছে। এভাবে হুট করে একটা পুরুষ তার চেম্বারে ঢুকে গলায় ছুরি ধরবে ভাবতেই পারেনি। ফারিস চোখের ইশারায় ডাকলো। লাইটার তখন জ্বলছিল তার হাতে। আদ্রিতা কাঁপা কাঁপা হাতে তার হাতের মোমবাতিটা এগিয়ে দিল ফারিসের দিকে। ফারিস লাইটার দিয়ে মোমবাতি জ্বালালো। আদ্রিতা মোমবাতিটা রাখলো তার রুমে থাকা টেবিলের ওপর। কাউকে ডাকার চেষ্টা করতে আদ্রিতার দিকে না তাকিয়েই বলে উঠল ফারিস, শব্দ করবেন না, এই মুহূর্তে আমি শব্দ যাচ্ছি না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ল চুপচাপ, আর কাউকে ডাকার সাহস করল না। ফারিস পকেট থেকে এবার বের করলো একটা সিগারেট। সেটাকে লাইটারের সাহায্যে জ্বালিয়ে মুখে দিয়ে ধোঁয়া ওড়ালো। আদ্রিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ফারিসের দিকে। ফারিসও এবার দৃষ্টি রাখলো মেয়েটার দিকে। গায়ে ডাক্তারি পোশাক পরে মেয়েটা কাঁপছে। ফারিসের খুব মজা লাগছে। তার জায়গায় অন্য কেউ থাকলে হাসতো, কিন্তু সে হাসছে না, কারণ ফারিস সহজে হাসে না।
ফারিসের এবার বিরক্ত লাগছে। সে আর একবার সিগারেটে ফু দিয়ে ধমক দিয়ে বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি আপনাকে মেরেছি? আদ্রিতা স্থির হয়ে দাঁড়ালো, তাও তার হাত পা কাঁপছে। সে কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করল। আপনি ফারিস জবাব দেয় না। আদ্রিতা আবারও প্রশ্ন করে। এখানে কি করতে এসেছেন? এবার মুখ খুলল ফারিস, বলল, কিছুই তো করতে আসেনি, দেখছেন না চুপচাপ বসে আছি। লোকগুলো কারা ছিল? বললই তো কেউ না। যাচ্ছেন না কেন? গাড়ি আসুক, চলে যাব। আমার কি আপনাকে ভয় পাওয়া উচিত? হাসি আসলো ফারিসের। ভয়ে কাঁপছে, ওদিকে জিজ্ঞেস করছে ভয় পাওয়া উচিত কিনা। ফারিস হাসি দমিয়ে উত্তর দিল, আপনার ভয় পাওয়া উচিত কিনা বলতে পারছি না, কিন্তু আপনি যে ভয়ে কাঁপছেন তা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আদ্রিতা লজ্জা পেল, ভুল প্রশ্ন করার লজ্জা। আদ্রিতা স্বাভাবিক হলো, জোরে জোরে নিঃশ্বাস ফেলে দুপা এগিয়ে এসে বলল, আমি মোটেও ভয় পাইনি। সে তো আচমকা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছিল, বিধায় ঘাবড়ে গেছিলাম একটু। ফারিস হাতে থাকা সিগারেটের লাশ টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। তারপর আয়েশ করে বসে বলল, ও আচ্ছা, বুঝেছি। আদ্রিতা থরথর করে বলল, কি বুঝেছেন? জবাব দেয় না ফারিস। এত কথা সহ্য হচ্ছে না, শরীরে যন্ত্রণা হচ্ছে। ফারিস তার জ্যাকেটটা খুলল, সঙ্গে সঙ্গে আদ্রিতা আবার দুপা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি জ্যাকেট খুলছেন কেন? ফারিস নিরুত্তর। ফারিস তার জ্যাকেটটা খুলে পেছনে টি শার্টের ওপর দিয়ে পিঠে হাত দিল। জ্বলে উঠল বোধহয়। হাতটা সামনে আনতেই দেখল ফারিস রক্ত। ফারিসের হাতে রক্ত দেখে আদ্রিতা দ্রুত দৌড়ে আসলো, আচমকা হাত ধরে বসলো ফারিসের। চিন্তিত স্বরে বলল, তো আপনি কি আহত? ফারিস জবাব দেয় না। এবার বিরক্ত লাগছে আদ্রিতার, এ ছেলে প্রশ্নের জবাব কেন দেয় না। আদ্রিতা বিরক্ত নিয়ে বলল, কথার উত্তর দিচ্ছেন না কেন? ফারিস স্থির দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে বলল। পানি আছে? আদ্রিতা এক ঝলক ফারিসকে দেখলো, বলল, আছে। নিয়ে আসুন তাহলে। আদ্রিতা দেরি না করে টেবিলের ওপর থাকা বোতলটা নিয়ে গ্লাসে ভরে পানি নিয়ে এসে দিল ফারিসের হাতে। ফারিস নিল, পানি না খেয়ে তার রক্তে ভেজা হাতটা ধুলো। তীক্ষ্ণ স্বরে বলল, ফারিস আহত হয় না। এটা কেমন কথা? আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে আর আপনি বলছেন ফারিস আহত হয় না? ফারিস হাসলো, খুব নিদারুণ দেখালো সেই হাসি। ফারিস বলল, আমি কে এটা জানলে বোধহয় আপনি আমাকে আঘাত করতেন। আদ্রিতা কথাটাই বেশি গুরুত্ব দিল না। দ্রুত ডাক্তারের সরঞ্জাম রাখার বক্সটা নিয়ে বসলো ফারিসের পাশে। বলল, আপনি কে এটা আমার জানার প্রয়োজন নেই। আমি একজন ডক্টর আর আমার দায়িত্ব আহত মানুষদের সেবা করা। আপনি উল্টো দিক ঘুরুন, আমি আপনার চিকিৎসা করব। ফারিস অনেকক্ষণ তাকিয়ে থাকে আদ্রিতার মুখশ্রীর দিকে, শক্ত কণ্ঠে বলে, দরকার নেই, ফারিস কারো সেবা নেয় না। অদ্ভুত তো, শুয়ে পড়ুন দ্রুত। ফারিস বসে রয়। আদ্রিতার এবার রাগ ওঠে, সে নিজেই ঘুরাতে নেয় ফারিসকে। ফারিস রাগান্বিত স্বরে বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। চুপ থাকুন তো, কথা বেশি বলেন। যখন কথা বলার প্রয়োজন তখন চুপ থাকেন, আর যখন কথা বলার প্রয়োজন নেই তখন বেশি বলেন। আহত হয়ে ভুল করে হলেও যখন ডক্টরের কাছে এসেছেন তখন সেবা তো নিতেই হবে। ফারিস কি বলবে বুঝতে পারছে না। এই প্রথম যেন মনে হলো কারো প্রশ্নের পিঠে সে কথা বলতে পারছে না। অবাক হলো ফারিস, মেয়েটা তাকে ভয় পেয়েও কেন ভয় পাচ্ছে না। নিভু নিভু আলোতে জ্বলছে মোমবাতি, অন্ধকারে প্রায় ভরপুর চারপাশ। ফারিস ক্ষিপ্ত মেজাজে বলল, একদম আমাকে স্পর্শ করবেন না। আশ্চর্য তো, স্পর্শ না করলে সেবা করব কি করে? আপনি মেয়েটা তো বড্ড ভেজাল করছেন। বলছি তো, ফারিস কারো সেবা নেয় না। এমন উদ্ভট লজিক আপনার কাছেই রাখুন। ফারিস তাও শুনল না। সে বসা থেকে উঠে দাঁড়ালো। আদ্রিতা উঠে এগিয়ে গেল তার দিকে, রাগি রেগে চেহারা নিয়ে বলল, আপনি এমন বাচ্চাদের মতো করছেন কেন? আপনি আমার কথা শুনছেন না কেন? আদ্রিতা এক জায়গায় দাঁড়িয়ে পড়ল, চিন্তিত স্বরে বলল, কেন বুঝছেন না? এভাবে থাকলে আপনার ক্ষত স্থানটায় আরও সমস্যা হবে, ইনফেকশন হবে। প্লিজ আমার কথা শুনুন। দেখুন, আমার চিকিৎসা পছন্দ নয়। প্লিজ এভাবে বলবেন না। রোগ হলে চিকিৎসা করতে হয়। আমার কথা মানুন, নয়তো সমস্যা হবে, কষ্ট পাবেন অনেক। আদ্রিতা শেষ কথাটা এমনভাবে বলল যে ফারিস না চেয়েও আর বারণ করতে পারল না। নীরব স্বরেই বলল, ঠিক আছে। আদ্রিতা খুশি হলো। ফারিস আস্তে আস্তে বসে পড়ল সামনের চেয়ারে। আদ্রিতা বলল, টি শার্ট খুলুন। জি। ফারিস অদ্ভুত দৃষ্টি নিয়ে আদ্রিতার দিকে তাকিয়ে বলল,
খুলতেই হবে। কি না খুললে চিকিৎসা করব কি করে? না, আমার সমস্যা নেই, কিন্তু তখন জ্যাকেট খুলেছিলাম বলে কেউ একজন কিন্তু ঘাবড়ে গিয়েছিল। আদ্রিতা আবার লজ্জা পেল। না, এ ছেলে তাকে বারবার লজ্জায় ফেলার জন্যই এইসব বলছে। আদ্রিতা মাথা নিচু করে বলল। তখন তো থামিয়ে দিল ফারিস, বলল। থাক, বলতে হবে না। আদ্রিতা থেমে গেল। ফারিস তার টি শার্ট খুলল। আদ্রিতা দেখল পিঠে বেশ জখম হয়েছে। আদ্রিতা তার হাতের বাম দিকটা দেখিয়ে বলল। তখন তো ওইখানে বেড আছে, আসুন আমার সাথে। ফারিসের বিরক্ত লাগলো, কিন্তু তাও কিছু বলল না, চুপচাপ উঠে দাঁড়ালো। হেঁটে গেল বেডের কাছে। আদ্রিতা তার হাতের মোমবাতিটা এক সাইডে রেখে বলল। এখন উল্টো হয়ে শুয়ে পড়ুন। ফারিস বিরক্ত দৃষ্টি নিয়ে তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতা ফারিসের দৃষ্টিটাকে পুরোপুরি উপেক্ষা করে বলল। শুয়ে পড়ুন দ্রুত। ফারিস চেয়েও কিছু বলতে পারল না, শুয়ে পড়ল। বলল। আচ্ছা, আপনি সত্যিই ডক্টর তো, নাকি আবার ভুল চিকিৎসা করে আমাকে মারার প্ল্যান করছেন? আদ্রিতা তার ডাক্তারি বাক্সটা খুলে তুলো বের করে আস্তে আস্তে করে ক্ষত জায়গাটা পরিষ্কার করতে লাগলো। একটা লম্বা আকৃতির ক্ষত হয়েছে পিঠে। মনে হচ্ছে কেউ দা, বটি বা বড় ধারালো ছুরি দিয়ে পিঠে বাড়ি দিয়েছিল। ফারিস আবার বলল। আপনি কিন্তু আমার উত্তর দিলেন না। আপনি সত্যি ডক্টর তো? আমার পোশাক দেখে কি আমাকে ডাক্তার মনে হয় না? পোশাক পরলেই ডক্টর হয় নাকি? রাত ৩টা বাজে, কোন সুখে আমি অন্যের চেম্বারে ডাক্তারি পোশাক পরে বসে থাকবো বলুন তো? ফারিস দ্বিধাহীন ভঙ্গিতে বলল। তাও ঠিক। জি, তা ক্ষতটা কি করে লাগলো? আপনাকে আমি বলতে যাচ্ছি না। আদ্রিতা আরও একবার প্রশ্ন করল। লোকগুলো কারা ছিল? কি জানি, এই দেশেরই কেউ হবে হয়তো। ভয়ঙ্কর কি তারা ছিল নাকি আপনি ছিলেন? কেউ একজন হবে হয়তো, জানা নেই। তাদের দেখে পুলিশ টাইপ লাগলো। চুরি ডাকাতি করছিলেন নাকি? আমাকে দেখে তা মনে হয়? না, না হওয়ার মতো তো কোনো কারণ দেখছি না। ফারিস হাসে, বলে। আমি চোর ডাকাত নই, কিন্তু তার চেয়েও বড় কিছু। আদ্রিতা কিছু বলল না। ছেলেটা যে তারা, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো অপরাধী বলে মনে হচ্ছে না। ডাক্তার আদ্রিতা, পুরো নাম ওয়াজিহা আদ্রিতা। সে ঢাকার একটা সরকারি হসপিটালের কর্মরত আছে। পরিবারে বাবা, মা আর ছোট ভাই আছে। তারা বর্তমানে বাড়িতে নেই। আদ্রিতার মামাতো ভাইয়ের ছেলের আকিকায় গেছেন। আদ্রিতাকেও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আদ্রিতার সময় হবে না বলে আর যায়নি। বাড়িতে কেউ ছিল না বিধায় আজ বাড়ি যাওয়ার তেমন তাড়া ছিল না আদ্রিতার। তাই পেশেন্ট দেখা শেষ করে রাউন্ড থেকে ঘুরে এসে চুপচাপ নিজ চেম্বারে বসেছিল অনেকক্ষণ। কখন রাত ৩টে বেজে গেল টের পায়নি। হঠাৎ লোডশেডিং হয়। আদ্রিতা তার সাইলেন্ট করে রাখা ফোনটা খোঁজে। কিছুক্ষণের মাঝে ফোনটা পেয়েও যায়। ফোনটা অন করে লাইটটা জ্বালাতেই সেই মুহূর্তে রুমে এসে হাজির হলো ফারিস। তাকে দেখেই ঘাবড়ে যায় আদ্রিতা। এরপর কত কি ঘটে গেল তার সাথে। আদ্রিতা পরপর কথাগুলো ভেবেই তাকালো ফারিসের ক্ষতের দিকে। অনেকটা কেটে গেছে, সেলাই লাগতে পারে। আদ্রিতা বলল। ক্ষতটা জোড়া লাগানোর জন্য সেলাই করতে হবে। আপনি বসুন, আমি যন্ত্রপাতি আর ইঞ্জেকশন নিয়ে আসি। একটু অপেক্ষা করুন। ফারিস তৎক্ষণাৎ উঠে বসল। টি শার্ট গায়ে জড়িয়ে জ্যাকেটটা গায়ে দিল। বলল। ওসব স্যালাইন ফ্যালাইন আমার প্রয়োজন নেই, যেতে হবে এখন আমার। শুনুন, আমাকে আর মনে রাখবেন না, এতে কিন্তু বিপদটা আপনারই হবে। কথাটা বলেই উঠে দাঁড়ালো ফারিস। তার গাড়ি চলে এসেছে। আদ্রিতা বলল। ক্ষতটা এভাবে রেখে দিলে আপনার খুব কষ্ট হবে। ফারিস আবার হাসে, বলে। এসব কষ্ট কষ্ট ফারিস হয় না, আমি ঠিক আছি। ফারিস বেড থেকে নেমে সামনে যেতে লাগলো। একটু দূরে গিয়ে আবার দাঁড়িয়ে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলল। আর একটা কথা, এইভাবে রাত জেগে চেম্বারে বসে থাকবেন না। ফারিস কাউকে ধন্যবাদ দেয় না, তাই আপনাকেও দিলাম না। তবে সাহায্য করেছেন এটা আমি মনে রাখবো, কিন্তু আপনি আমাকে মনে রাখবেন না, এতে কিন্তু বিপদটা আপনারই হবে। গুড বাই, আমাদের আর দেখা না হোক। ভালো থাকবেন। ফারিস বেরিয়ে গেল। আদ্রিতা ঠায় দাঁড়িয়ে রইল। ফারিস যাওয়ার ৩ মিনিটের মাথাতেই কারেন্ট চলে আসলো। পুরো হসপিটাল আবার উজ্জ্বল হলো। আদ্রিতা কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে বলল। কারা ছিল ওই লোকগুলো? আর এই ছেলেটাও বা কে ছিল? কেমন যেন অদ্ভুত ছেলেটা। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল। এবার সে বাড়ি যাবে। পুরো বিষয়টাই যেন তার মাথার উপর দিয়ে গেল।
ছেলেটা কি ভয়ঙ্কর কেউ ছিল, নাকি যারা খোঁজ করছিল তারা ভয়ঙ্কর ছিল? দুটো প্রশ্ন নিয়ে আজ বাড়ি ফিরবে আদ্রিতা। আকাশ তখন একটানা অল্প কিছুক্ষণ বৃষ্টি দিয়ে থেমে গেছে। ফারিস আকাশপানে তাকায়। হসপিটাল থেকে অনেকটা দূরেই চলে এসেছে সে। আজ কেমন যেন নিজেকে অদ্ভুত অদ্ভুত লাগছে। কথায় কথায় হাসছে। এটা ভারী অদ্ভুত বিষয়। এমন মনে হচ্ছে কেন? ফারিসের সামনে সেই মুহূর্তে গাড়ি আসলো, সঙ্গে সঙ্গেই তার চোখ মুখ শক্ত হয়ে গেল। অদ্ভুত সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে ভাবল সবার আগে সেই বেঈমানকে খুঁজতে হবে, যার কারণে আজ প্রথম তাকে পালাতে হলো, তাও কিনা পুলিশ নামক আহম্মকের দলের থেকে। ফারিস গাড়িতে উঠে বসলো। সে বসতেই গাড়ি ছুটে গেল সুদূরে। সকাল 10টা। লাগাতার ফোনে কল আসছে আদ্রিতার। বারবার কল এসে কল কেটে যাচ্ছে, কিন্তু আদ্রিতা ফোন ধরছে না, কারণ সে গভীর ঘুমে মগ্ন। হঠাৎ হুঁশ ফিরল আদ্রিতার। টেবিলের ওপর থেকে সাঁতরে ফোনটা নিল। সামনে তার 5 বন্ধু আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি কল করছে। তারা 5 জন একসাথেই আছে। একজনের কল কেটে যেতেই আর একজন কল করছে। শেষে গিয়ে মৃদুলের কলটা তুলতে পারল আদ্রিতা। ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো। সঙ্গে সঙ্গে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে রাগী কণ্ঠে বলল মৃদুল, ওই সেমরি, এতক্ষণ সময় লাগে কেন? হ্যাঁ, ফোন তুলতে কতক্ষণ থেকে আমরা ফোন করতেছি জানিস? তৎক্ষণাৎ ঘুম উড়ে গেল আদ্রিতার। ফোনটা কান থেকে সরিয়ে নাম্বার দেখে বলল, কি হয়েছে? এবার মৃদুলের থেকে চাঁদনি ফোনটা নিয়ে বলল, তুই ঠিক আছিস তো আদু? আদ্রিতা অবাক হয়ে বলল, সকাল সকাল মদ খেয়ে কল করলি নাকি? আমার আবার কি হবে? এবার আশরাফ ফোনটা নিয়ে বলল, তুই নিউজ দেখিসনি? কিসের নিউজ? মুনমুন তীক্ষ্ণ স্বরে বলল। টিভি দেখার আমি। আদ্রিতা এবার লাফিয়ে উঠল। সকাল সকাল হলো কি এদের? আদ্রিতা তার ফোনটা দেখল। সকাল 10টা বাজে। সঙ্গে সঙ্গে আরও যেন চমকে উঠল আদ্রিতা। এত বেলা অবধি সে ঘুমিয়েছিল। আদ্রিতা ফোনটা কানে ধরে বলল, দোস্ত, সকাল 10টা বাজে, এদিকে আমি এখনো ঘুমিয়েছিলাম। রনি বলল, বোন, টিভি খুলে নিউজ দেখ। আদ্রিতা বিছানা থেকে নামলো, চলে গেল সোফার রুমে। দ্রুত টিভিটা অন করে নিউজের চ্যানেলে ধরল। একজন ভদ্রমহিলা বলছেন, দেশবিরোধী এক মাফিয়াকে পুলিশ আটক করতে গিয়ে একটুর জন্য বেঁচে যায়। জানা যায় কাল রাতের শেষ দিকে কোনো এক হসপিটালে গা ডাকা দেয় মাফিয়াটি। পরে আর খোঁজ পাওয়া যায়নি। ছেলেটির মুখ ঢেকে থাকার কারণে চেহারা দেখা যায়নি। আদ্রিতা থাওয়া মেটে সোফায় বসে পড়ল। হাত থেকে অটোমেটিক রিমোটটা পড়ে গেল। সে অদ্ভুত শব্দ করে বলল, তবে কি কাল রাতের ফারিস নামের ছেলেটি দেশবিরোধী মাফিয়া ছিল? চোখ বড় বড় করে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে আদ্রিতা। তার যেন এখনো বিশ্বাস হচ্ছে না রাতের ওই ছেলেটি দেশবিরোধী এক মাফিয়া হবে। ছেলেটাকে দেখে তো তেমন মনে হলো না। হ্যাঁ, শুরুতে একটু ছেলেটাকে দেখে ভয় পেয়েছিল আদ্রিতা। তার গলায় ছুরি ধরার বিষয়টাতেও বেশ চমকে যায়। কিন্তু তার কেন যেন মনে হয়েছিল ছেলেটি মেবি বিপদে পড়েছে। আর ওই লোকগুলোই বাজে ছিল বোধহয়। কিন্তু এখন কি করে বের হলো? ওই লোকগুলো সত্যি পুলিশ ছিল। ইস, তারা যদি একবার বলতো তারা পুলিশ, তাহলে চোখের ইশারায় হলেও আদ্রিতা দেখিয়ে দিত পেছনের ছেলেটিকে। আদ্রিতার আফসোস হলো, আবার ভাবলো এমনটা নাও হতে পারে, অন্য কেউ তো হতে পারে। তাদের হসপিটালেই ঢুকেছিল এমনটাও তো বলেনি, অন্য হসপিটালও হতে পারে। মুখ নাকি ঢাকা ছিল, কিন্তু ফারিসের মুখ তো ঢাকা ছিল না। খানিকটা বিপর্যস্ত ছিল, কিন্তু মাফিয়া টাইপ এমন কিছু মনে হয়নি। আদ্রিতার ফোনে তখন লাউড স্পিকারে মৃদুল ওরা সবাই ছিল। অনেকক্ষণ যাবৎ হলো হ্যালো হ্যালো করেছে, কিন্তু আদ্রিতা কিছু বলছে না। মৃদুলের বিরক্ত লাগলো। সে একটা ধমক দিয়ে বলল, ওই হালার পোহালা, তুই কি আসিস নাকি ময়রা ভূত হয়ে গেছিস? হ্যাঁ, সামনে পাইলে এমন বাইরামু যে জামাইয়ের নাম মনে রাখতে পারবি না, বুঝছস? আদ্রিতার বাচ্চা। আদ্রিতার হুঁশ আসলো। স্তব্ধ সুরে থমথমে গলায় বলল, বল। মরে গেছিলি নাকি? আমার তেমনটাই লাগছে। আদ্রিতার কথা শুনে সবাই চিন্তিত হলো। তবে কি তাদের ধারণাই ঠিক হলো? মাফিয়াটি কি তাদের হসপিটালেই গিয়েছিল? কাল সবাই একটু ব্যস্ত থাকায় যে যার বাড়ি চলে যায়। আদ্রিতা কাল অনেক রাত অবধি হসপিটালে ছিল, তাই তারা চিন্তিত হয়ে তাকে ফোন করে। মুনমুন ধীর স্বরে বলল, আমরা কি তোর বাসায় আসবো আদু? আদ্রিতা আনমনেই বলে উঠল। আয়। ফোন কাটলো আদ্রিতা। চেয়ে রইল টিভির পর্দার দিকে। এখনো যেন কানে বাজছে দেশবিরোধী মাফিয়া। নিজের কক্ষে আয়নার সামনে কালো শার্টের অর্ধেক খুলে পিঠটাকে আয়নার দিকে ঘুরিয়ে
ক্ষতস্থানটি দেখার চেষ্টা করল ফারিস। অনেকটা জখম হয়েছে। তার মনে পড়ল কেউ একজন ধারালো ছুরি দিয়ে তার পিঠে খুব গভীরভাবে পোজ দিয়েছিল। লোকটি পেছন থেকে পোজটা দেয় ফারিসকে। ফারিস তার গায়ে শার্টটা জড়ালো, উচ্চস্বরে ডাক দিয়ে বলল, আদিব। ফারিসের এক ডাকেই দরজা না খুলে আদিব ঢুকতে নিল কক্ষে। সঙ্গে সঙ্গে একটা বাড়ি খেলো মাথায়। শব্দ বের হলো মুখ দিয়ে। সে কপাল লুলতে লুলতে বলল, ভাই দরজা বন্ধ তো। ফারিস বিরক্তি নিয়ে বলল, ইডিয়েট, উল্টো দিকে রান দাও। আদিব ঠোঁটে কামড় দিল। যে বারবার ভুলে যায় ফারিসের রুমের দরজার সাইড বাহিরের দিকে। আদিব দরজা খুলে ভেতরে ঢুকলো, কাঁপা কাঁপা স্বরে বলল, সরি ভাই। ফারিস তাকালো আদিবের দিকে, বলল, নতুন যুক্ত হওয়া সব কটাকে আধা ঘন্টার মধ্যে আমার চাই আদিব। আদিব মাথা দুলিয়ে বলল, আচ্ছা ভাই, কোথায় আনবো? অফিসে নিয়ে এসো। ঠিক আছে। বেরিয়ে গেল আদিব। আদিব হলো ফারিসের অ্যাসিস্ট্যান্ট। ছোটবেলা থেকেই তারা দুইজন একসাথে আছে। আদিব প্রথম প্রথম ফারিসকে তুই তুই করে বলতো, কিন্তু চোখের সামনে একটা ঘটনা দেখার পর থেকে সে তুমি করে বলে। অজানা কারণে ফারিসকে সে ভয়ঙ্করভাবে ভয় পায়। ফারিস তার সাথে বন্ধুর মতন আচরণ করলেও আদিবের ভয় আর কাটে না। ছোটবেলার ভয়টা কিছুতেই যাচ্ছে না। তবে ফারিস জানে, এই দুনিয়ায় তাকে যদি নিজের থেকেও কেউ বেশি ভালোবেসে থাকে, সে হলো আদিব। এমনও দিন গেছে তারা দুটো জুতো পালিশ করে একটা রুটি কিনে দুইজনে ভাগ করে খেয়েছে। ফারিস তার ফোনটা তুলল, কাউকে কল করে বলল, কালকের কিছু সিসিটিভি ফুটেজ আমার চাই রেখে আধা ঘন্টার মধ্যে জোগাড় করে আমাকে পাঠাও। ফারিসের কথা শুনে রফিকও বলল। চিন্তিত চেহারা নিয়ে সোফায় গোল হয়ে বসে আছে 5 জোড়া চোখ। তাদের সবার চেহারাই থমথমে। তারা তাকিয়ে আছে আদ্রিতার মুখশ্রীর দিকে। কিছু যে একটা ঘটেছে এটা বুঝতে তাদের বাকি নেই। আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি এরা সবাই এক একজন এক এক বিষয়ে ডক্টর। আশরাফ অর্থোপেডিক, মুনমুন ডার্মাটোলজিস্ট, মৃদুল ফরেন্সিক ডক্টর, রনি পেডিট্রিশিয়ান, চাঁদনি ডেন্টিস্ট আর আদ্রিতা সার্জারির ডাক্তার। সব ধরনের সার্জারির কাজই সে করে। মৃদুল নীরবতা কাটিয়ে বলে উঠল, তুই কি কিছু বলবি নাকি ঠাটিয়ে একটা দিব তোর গালে? আদ্রিতা অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো মৃদুলের দিকে। মুনমুন আর চাঁদনি আদ্রিতার দুপাশে বসলো। দুইজনে দুই দিক দিয়ে 2 হাত ধরে বলল, এইভাবে চুপচাপ বসে আছিস কেন? কিছু কি হয়েছে? আদ্রিতা এবার মুখ খুলল, বলল, কাল রাতে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকালো আদ্রিতার দিকে। রনি বলল, কি হয়েছে কাল রাতে? আদ্রিতা রনির দিকে তাকিয়ে বলা শুরু করলো, কাল রাতে আমি 3টা অবধি হসপিটাল ছিলাম। তারপর হঠাৎ লোডশেডিং হয়। তখন আমার কেবিনে একটা ছেলে আসে। যতটুকু জেনেছি ছেলেটার নাম ফারিস মাহমুদ, কিন্তু ছেলেটাকে কোনো অ্যাঙ্গেল থেকে। সবার চোখে মুখে বিস্ময়ের চাহনি। আদ্রিতা ধীরে সুস্থে কাল রাতের সব ঘটনা খুলে বলল সবাইকে। আশরাফ তো বলেই উঠল, আমাদের এখনই পুলিশ স্টেশনে যাওয়া উচিত। আশরাফের কথা শুনে মুনমুন বলল, কিন্তু ছেলেটা তো মাফিয়া না হয়ে অন্য কেউ হতে পারে। আবার ভাবনায় পড়ল সবাই। মৃদুল বলল, আমি তো 90% শিওর ওই ছেলে মাফিয়াই হবে। আদৌ তোর কি ছেলেটার চেহারা মনে আছে? আদ্রিতা 2 মিনিট ভেবে বলল, চাঁদনি এক্সাইটিং নিয়ে বলল, কেমন দেখতে রে? শয়তান টাইপ? দাঁতগুলো নিশ্চয়ই কালো। হাতে ট্যাটু ট্যাটু ছিল আদৌ? আমি কোথায় যেন পড়েছিলাম, মাফিয়াদের সারা শরীরে নাকি ট্যাটু থাকে। ফারিস মাহমুদের গায়ে কি ছিল নাকি? আদ্রিতা বেশি সময় না নিয়েই বলল, না, ওসব তো ছিল না। মাথায় ঝাঁকড়া চুল, উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী পুরুষটির বড় বড় চোখ ছিল। চোখের মণি অত্যাধিক কালো, গাল ভর্তি চাপদাড়ি, চোখের পাশে কাটা দাগ, গায়ে কালো জ্যাকেট জড়ানো ছিল। সুদর্শন যুবক বলা যায়। মুনমুন চেঁচিয়ে বলল, আরে বাস, আমি তো বর্ণনা শুনেই প্রেমে পড়ে গেলাম। না, এই ছেলে মাফিয়া হতেই পারে না। মুনমুনের কথা রনির চোখ মুখ কুঁচকে বলল, তুই থামবি মন? কথা নেই বার্তা নেই, যারা দেখে তারই প্রেমে পড়ে। এটাই তো না দেখে প্রেমে পড়ে গেছে। মৃদুল হেসে বলল, ওটা তো অমনি পাগল যেন কোথাকার। মাফিয়ারও প্রেমে পড়ে কিছুদিন পর দেখবি ঝালমুড়ির বিক্রেতারও প্রেমে পড়েছে। সবাই হেসে দিল। শুধু হাসলো না আশরাফ। সে একটু সিরিয়াস টাইপ ছেলে। কোনো বিষয় মাথায় একবার ঢুকলে সেটা সমাধান না পাওয়া পর্যন্ত তার মাথা শান্ত হয় না।
আশরাফ সবাইকে উদ্দেশ্য করে বলল। তোরা হাসি হাসি বাদ দিবি? সবাই চুপ হয়ে গেল। আশরাফ আবার বলল, আদৌ আর দেরি নয়, এখনই আমরা পুলিশ স্টেশনে যাব, তুই তৈরি হয়ে আয়। আদ্রিতা চিন্তিত স্বরে বলে, সত্যি যাবি? তাড়াতাড়ি যা। আদ্রিতা উঠে গেল। চাঁদনি বলল, কিন্তু ওই ছেলেটা যদি সত্যি মাফিয়া না হয় তখন? আশরাফ বলল, আমার এমনটা মনে হয় না চাঁদ, কেননা ছেলেটা আদরে পিঠে ছুরি ছুঁয়েছিল যাতে ওর কথা পুলিশদের না বলে। যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে এমনটা করবে কেন? আশরাফের কথায় যুক্তি আছে। মৃদুলও সায় দিয়ে বলল, আমারও মনে হয় পুলিশদের এই বিষয়টা জানানো উচিত। দেশবিরোধী মাফিয়া, চেহারা চিনে রাখলেও তাদের খুঁজতে সুবিধা হবে। সবাই সায় দিয়ে বলল। রনি আবার বলল, টিভিতেও ছেলেটার ছবি দেখালে সাধারণ মানুষও সতর্ক হয়ে যেতে পারবে। একটা বড়সড় অফিস কক্ষে দাঁড়িয়ে আছে ফারিস। তার সামনে গত মাসে আসা 10 জন ছেলে দাঁড়ালো। সবার চোখে মুখে আতঙ্ক, সবার মুখে একটাই কথা, তারা কিছু করেনি। আদিব ফারিসের পাশে দাঁড়িয়ে বলল, ভাই টোটাল 11 জন ছিল, একজনকে কাল থেকে পাওয়া যাচ্ছে না। ফারিস তীক্ষ্ণ স্বরে বলল, কোথায় গেছে? জানি না ভাই, তবে খোঁজ লাগিয়েছি, আশা করি 2-4 দিনের মধ্যে পেয়ে যাব। আদিব সরে গেল। ফারিস এবার এগিয়ে গেল ছেলেগুলোর দিকে। তীক্ষ্ণ স্বরে বলল, ট্রাকে মেয়ে আসলো কোথা থেকে? একজন ভয়ে ভয়ে বলল, আমরা কিছু জানি না বস, আমরা তো শুধু ওই ওষুধের মালগুলো ট্রাকে উঠিয়েছিলাম, মেয়ের ব্যাপারটা সত্যি জানি না। ফারিস শুনল, কিছু বলল না। আবার হাঁটলো ছেলেগুলোর চারপাশে। কিছু সময় যায়, কিন্তু কিছু বলে না, শুধু পায়চারি করে। হঠাৎ একটা ছেলের হাতের ব্রেসলেটের দিকে নজর পড়ল ফারিসের। এটা যেন চেনা চেনা লাগছে। ফারিস তার জুতোর ঠক ঠক শব্দ করে এগিয়ে গেল ছেলেটার কাছে। ছেলেটা থরথর করে কাঁপছে। ফারিস বলল, নাম কি? ছেলেটা চমকে উঠল, ভয় ভয়ে বলল, জি। নাম কি? কাউসার। বাড়ি কোথায়? টাঙ্গাইল। হাতের ব্যাজটা কোথা থেকে কিনেছ? কিনি নাই আপা, গিফট করেছিল। মনে মনে হাসলো ফারিস। কপাল চুলকে বলল, কাল রাতে ব্যাজটা পড়েছে ঠিক আছে, কিন্তু আজ পরে এসে মনে হচ্ছে না যে ভুল করেছ। সঙ্গে সঙ্গে পুরো শরীর সমেত কেঁপে উঠল কাউসারের। সে ধরা পড়ে গেছে। উত্তেজনার চক্করে সে ভুল করে কাল রাতে হাতের ব্রেসলেটটা পরে এসেছে। কাউসার আচমকায় পায়ের কাছে পড়ল ফারিসের। বলল, ভুল হয়ে গেছে বস, আর এমন হইব না। হাসলো ফারিস। বলল, তার মানে আমার পিঠের পোস্টটা তুই দিয়েছিলি? ছেলেটা আরো ভয় পেয়ে গেল। বলল, আর কোনোদিন এমন হইব না বস, আমাকে মাফ করে দিন। ফারিস শুনল না। পকেট থেকে পিস্তল বের করে পরপর 3টে গুলি পিঠে ঢুকিয়ে দিল কাউসারের। ছেলেটা গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো নিচে। বাকি সবাই তা দেখে ভয় কেঁপে উঠল। ফারিস হাতের ইশারায় বাকিদের যেতে বললে সবাই চলে যায়। শুধু দাঁড়িয়ে থাকে আদিব। ফারিস সামনের চেয়ারে বসে। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেছে। ফারিস পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে কয়েকটা টান দিল। ফুরিয়ে আদিবকে বলল, যেটা পালিয়েছে ওটাকে আমার কালকের মধ্যে চাই আদিব, বেঈমানদের জায়গা আমার কাছে নেই। আদিব থরথর করে বলল, দেখছি ভাই। ফারিসের ফোনটা বেজে উঠল। ফারিস সিগারেটের আবার টান দিয়ে ফোনটা তুলল। বলল, কি হয়েছে? অপর প্রান্তের লোকটি কিছু বলল। সঙ্গে সঙ্গে চোখ মুখ আরো শক্ত হয়ে গেল ফারিসের। ফোনটা কান থেকে নামিয়ে বলল, আপনাকে বলেছিলাম না আমাকে মনে না রাখতে, কিন্তু আপনি রেখেছেন। এখন এর পরিণামটা কতটা ভয়ানক হতে পারে তা কি আপনি বুঝতে পারছেন ডাক্তার ম্যাডাম? পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে 3টে বাইক। আর থানার ভিতরে ওসির জন্য অপেক্ষা করছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি, চাঁদনি আর আদ্রিতা। তারা শুধু এতটুকু বলেছিল কাল রাতে একজন আগন্তুক তাদের হসপিটালে যায় এবং আদ্রিতার পিঠে ছুরি দিয়ে কিছু মিথ্যে কথা বলতে বলে। তাদের মনে হয় ওই ছেলেটাই মাফিয়া। আদ্রিতা তার চেহারা দেখেছে, নাম বলেছিল ফারিস মাহমুদ। এরপরে ওসি যেন কোথায় চলে যায় আর খবর নেই। মৃদুল বিরক্তি নিয়ে বলল, ওসি গেল কই? ওনার কি বিষয়টা ইন্টারেস্ট নাই? অদ্ভুত তো। আদ্রিতা মৃদুলকে ধাতস্থ করতে বলল, তুই একটু শান্ত হয়ে বস, নিশ্চয়ই কোনো জরুরি কাজের জন্য গেছেন। চাঁদনি বেশ বিস্মিত স্বরে বলল, এই মুহূর্তে মাফিয়ার হদিস জানতে পারা ছাড়া আর কিছু জরুরি কাজ থাকতে পারে? রনি একটু উঠে গিয়ে দেখলো ওসি কারুর সাথে ফোনে কথা বলছে।
সে বেশ বিরক্তি নিয়ে বলল, ওসি সাহেব তো কারোর সাথে ফোনে কথা বলছেন। সবাই বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। কতক্ষণ পরে ওসি সাহেব হাজির। সে চেয়ার ঠেলে সামনে বসলো, বলল, সরি, এবার বলো তোমরা কি বলতে আসছিলে? মৃদুল বিরক্ত হলো প্রচুর, গুজগুজ করে বলল, হালায় এতক্ষণ পর জানতে আইছে আমরা কেন আইছি? আগেই তো কইলাম। হালায় কি শোনে নাই? আশরাফ চোখের ইশারায় মৃদুলকে চুপ হতে বলে। মৃদুল চুপ হয়ে যায়। আশরাফ বলতে শুরু করে, আমরা সেই মাফিয়াকে নিয়ে কথা বলতে এসেছি স্যার। অফিসার তার কান গুতিয়ে বলে উঠল, কোন মাফিয়া? মৃদুলের এবার ইচ্ছে করছে পুলিশের টাকাওয়ালা মাথাটা মেরে ফাটিয়ে দিতে। সে নিজেকে সংযত করল, শান্ত গলায় বলল, টিভিতে যে দেশবিরোধী মাফিয়ার কথা বলা হয়েছিল, আমরা সেই মাফিয়া সম্পর্কেই কথা বলতে এসেছি। অফিসার একটা গাছাড়া ভাব নিয়ে বলল, বলো কি বলার আছে তোমাদের? পুলিশের এই গাছাড়া ভাবটা কেউ নিতে পারছে না। মনে হচ্ছে পুলিশ তাদের কথা শুনে বেশ বিরক্ত হচ্ছেন, কোনো মজা পাচ্ছেন না, অথচ তারা কতটা সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলছে। আদ্রিতা সবাইকে সামলে বলল, স্যার, কাল রাতে একটা ছেলে আমার চেম্বারে ঢোকে। তার কতক্ষণ পর কিছু মানুষ আসে আমায় জিজ্ঞেস করে, আর আমায় জিজ্ঞেস করে এখানে কেউ এসেছিল কিনা। কিন্তু আগন্তুক আমার পিঠে ছুরি ধরে রাখায় আমায় মিথ্যে বলতে হয়। ছেলেটির নাম খুব সম্ভবত ফারিস মাহমুদ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখের পাশে একটা কাটা দাগ আছে। পুলিশটি আদ্রিতাকে থামিয়ে দিলেন। নিজের ফোনটা টেবিলের ওপর থেকে নিয়ে কিছু একটা খুঁজতে লাগলেন। সবাই বেশ আগ্রহ নিয়ে পুলিশের দিকে তাকিয়ে আছে। মিনিট 2 যেতেই পুলিশ একটা লোকের ছবি দেখিয়ে বলল, আপনি কি এনার কথা বলতেছেন? আদ্রিতা সহ প্রায় সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল মোবাইলে থাকা ছেলেটির ছবির দিকে। আদ্রিতা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ছবিটার দিকে। বাকি সবার দৃষ্টি ততক্ষণে ছবি থেকে সরে আদ্রিতার দিকে নিবদ্ধ হলো। পুলিশটি আবার বলল, কি হলো, কথা বলছেন না কেন? আপনি এই ছেলের কথা বলতেছেন তো, ফারিস মাহমুদ? আদ্রিতা নিরুত্তর। চাঁদনি আদ্রিতার কাঁধে হাত দিয়ে বলল, কি হলো আদু, কথা বলছিস না কেন? উনি কি ফারিস মাহমুদ? কাল রাতে এই ছেলেই কি তোর পিঠে ছুরি ধরেছিল? আদ্রিতা এবার মুখ খুলল, মাথা নাড়িয়ে বলল, উনি। মুহূর্তের মধ্যে সবার মনোভাব পাল্টে গেল। বিস্মিত হলো সবাই। আদ্রিতার কথা শুনে ওসি সাহেব তার মোবাইল সরিয়ে ফেললেন, বললেন, উনি একজন নামকরা ওষুধ কোম্পানির মালিক। শত শত মানুষের চিকিৎসার কাজে ওনার কোম্পানির তৈরিকৃত ওষুধ মানুষের সেবা করে আসছেন, আর আপনি কিনা তাকে দেশবিদ্রোহী মাফিয়া বলে দাবি করছেন। আপনারা তো ডক্টর, অথচ ফারিস মাহমুদকে চেনেন না। অবশ্য উনি সোশ্যাল মিডিয়াতে নেই তেমন, তবুও নামটা তো জানা উচিত ছিল আপনাদের। পুলিশের কথা শুনে তাজ্জব বনে গেল সবাই। দারুণভাবে লজ্জায় পড়ল তারা। পুলিশ খানিকটা হাসলেন, বললেন, ইটস ওকে, মাঝে মধ্যে ভুল হয়। আসলে কাল ওনার ওপর অ্যাটাক হয়েছিল, আপনাদের হসপিটালে গিয়েছিল মেবি। আদ্রিতা কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো, লজ্জিত স্বরে বলল, আমাদের ক্ষমা করবেন স্যার, আমরা ভুল বুঝে এখানে এসেছিলাম। পুলিশটিও মেনে নিলেন, বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আপনারা বাড়ি যেতে পারেন। নাকি আরো কিছু বলবেন? আশরাফ বলল, নো স্যার, আমরা অত্যন্ত দুঃখিত এভাবে আপনাদের সময় নষ্ট করার জন্য। কোনো ব্যাপার না, কিন্তু আপনারা ফারিস মাহমুদকে চিনেন না এটা জেনে আমি খুব বিস্মিত হয়েছি। আর কেউ কিছু বলল না। তারা একে একে বেরিয়ে গেল পুলিশ স্টেশন থেকে। ওরা যেতেই ওসি সাহেব জোরে নিঃশ্বাস ফেললেন। একটা ফোন করে বললেন, ওনারা চলে গেছেন স্যার। অপর প্রান্তের মানুষটি কি বলল তা শোনা গেল না, কিন্তু ওসি সাহেব বললেন, ভালো থাকবেন। ফোন কাটল ওসি সাহেব। পুলিশ স্টেশনের বাইরে বেশ বিভ্রান্তি নিয়ে দাঁড়িয়ে রইল আশরাফ, মুনমুন, মৃদুল, রনি, চাঁদনি আর আদ্রিতা। সবার চোখে মুখেই বেশ বিভ্রান্তের ছোঁয়া। সবার বিভ্রান্তের মাঝে মুনমুন বলে উঠল, দেখলি তো, বলেছিলাম ছেলেটা মাফিয়া হবে না। মুনমুনের কথা শুনে আশরাফ বলল, কিন্তু আমার কেন যেন এখনো খটকা লাগছে। চাঁদনি বলল, খটকা লাগার কি আছে, বাড়িতে চল। ডিউটিতে কি আজ যাওয়ার তোদের কোনো প্ল্যান নেই নাকি? সবার টনক নড়ল। দ্রুত আশরাফ, রনি আর মৃদুল তাদের বাইকে চড়ে বসলো। তারপর রনির বাইকে মুনমুন, আশরাফের বাইকে আদ্রিতা আর মৃদুলের বাইকে চাঁদনি বসে চলল 6 জন তাদের গন্তব্যের দিকে। হুদাই টাইম নষ্ট। তারা বের হতেই একটা পুলিশের গাড়ি ভেতরে ঢুকলো। তারা পুলিশদের তেমন খেয়াল না করলেও পুলিশগুলো তাদের খেয়াল করলো।
একজন মহিলা পুলিশ বলল, কালকে ডাক্তাররা এখানে কি করতে আসলো? আদ্রিতা বেশ চিন্তিতভাবে বসে রইল বাইকে। তার বেশ খারাপ লাগছে। অপরিচিত এক ছেলের নামে এমন মাফিয়া ট্যাগ দেওয়াটা কি ঠিক হলো? আদ্রিতার কিছু মনে পড়ল। কাল যাওয়ার পথে ফারিস তাকে বলেছিল, আপনি আমায় মনে রাখেন না, কিন্তু আদ্রিতা রেখেছে। উত্তেজনার বশে পুলিশ স্টেশনে এসে তার নামে মিথ্যাচার করে বসলো। কাজটা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। লোকটা জানলে নিশ্চয়ই রেগে যেত। আদ্রিতা জোরে নিঃশ্বাস ফেলল। গিল্টি ফিল হচ্ছে তার। আশরাফ আদ্রিতাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে বাই বলে চলে গেল। আদ্রিতাও বাই বলে আনমনে হেঁটে বাড়ির ভেতর ঢুকলো। গোসল করে তাকে হসপিটালে যেতে হবে। আজ তাকে 2টো অপারেশন করতে হবে। আদ্রিতা নিজেকে ধাতস্থ করলো। কাল রাত থেকে সবকিছু কেমন যেন ওলটপালট হচ্ছে। নিজের রুমে এক হাতে সিগারেট, অন্য হাতে মদের গ্লাস নিয়ে নাড়াচাড়া করছে ফারিস। সামনেই আদিব দাঁড়ানো। সে বলল, ভাই আজ রাতে কি মালগুলো বিদেশে পাঠানোর প্রস্তুতি নিব? ফারিস 2 মিনিট চুপ থেকে সিগারেটে টান দিল। মুখ দিয়ে ফুরিয়ে বলল, না, আগামী 1 সপ্তাহ কোনো মাল বিদেশ কেন, দেশেও তা হবে না। আদিব বেশি না ভেবেই বলল, আচ্ছা ভাই। ওষুধ বিক্রি কেমন হচ্ছে? ভালো। গাছগুলোর সেবা যত্ন ভালো হচ্ছে তো? জি ভাই, আপনি কি কাল একবার যাবেন? কাল নয়, 2-4 দিন পরে যাব। কাজে গাফিলতি যেন আর না হয় আদিব। হবে না, কিন্তু 1 সপ্তাহে মাল না দিলে ব্যবসায়ীরা রেগে যাবে না ভাই? সেসব তুমি ভেবো না, বিদেশি ব্যবসায়ীদের সাথে আমি নিজে কাল কথা বলবো। ঠিক আছে, তবে ভাই কাশ্মীরের ব্যবসায়ীরা বেশি বেশি করছে। কালকে মাল না পাওয়ায় বলেছে 1 সপ্তাহের মধ্যে মাল না পাঠালে খারাপ হয়ে যাবে নাকি। ফারিস হাসে, মগের গ্লাসে চুমুক দিয়ে বলল, ওদের 2 সপ্তাহের আগে কোনো মাল পাঠাবে না। আদিব তাজ্জব বনে গেল। বলল, কিন্তু ভাই। কোনো কিন্তু নেই, যা বলেছি তাই। বেশি কথা উঠলে কিন্তু আমি নিচে দেখবো এটা। ঠিক আছে। আদিব বেরিয়ে গেল। ফারিস ঠায় বসে রইল। পিঠের যন্ত্রণাটা আবার বেড়েছে, কিন্তু ফারিস তা উপেক্ষা করলো। ভাবলো কাল রাতে তার সাথে ঠিক কি ঘটেছিল। কাল রাতে কিছু মাল নিয়ে ট্রাকে করে ফারিস কোথাও যাচ্ছিল। গন্তব্যে কোনো রিস্ক না নেওয়ার জন্য সে নিজেই মাল নিয়ে যায়। ফারিস বরাবরই কোথাও বের হলে মুখে মাস্ক পরে যায়। কাল রাতেও ছিল। আচমকা কিছু লোক তার কাছে আসে। ফারিস এতে অবাক হয়নি, কারণ এগুলো বরাবরই হয়। সে টোটালি পুরো বিষয়টাকে ইগনোর করে চলে গেল। এরপরে কোথা থেকে যেন হাজির হলো পুলিশের গাড়ি। ফারিস বিরাট চমকায় এতে। তার জানা মতে এখানে এই মুহূর্তে পুলিশের থাকার কথা না। ফারিস দ্রুত উল্টো দিকে ছুট লাগায়। ধরা পড়লে চলবে না। সে গাড়ি ছুটে বহুদূর। পুলিশগুলো সিভিল ড্রেসে আসে। অনেক দূর যাওয়ার পর হঠাৎ ফারিসের গাড়ি থেমে যায়, কারণ গাড়ির তেল শেষ। ফারিস বুঝেছিল তাকে ট্র্যাপে ফেলা হয়েছে। ফারিস গাড়ি থেকে নামে। হঠাৎ ট্রাকের ভিতর কিসের যেন আওয়াজ আসে, মানুষের মতো। ফারিস অবাক হয়, কারণ ট্রাকে মানুষ বলতে সেহি না অন্য কেউ ছিল না। ফারিস কৌতূহলী হয়ে ট্রাকের দরজা খোলে। তখনই দেখে ট্রাকে মালের পাশাপাশি কতগুলো মেয়ের হাত পা বাঁধা অবস্থায় বসা। সে চরমভাবে চমকায় এতে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে কেউ তার পিঠে ছুরির পোঁচ বসায়। ফারিস শুধু তার হাতের বেজটাই দেখেছে। এরই মাঝে হাজির হয় পুলিশ। ফারিস কোনো মতে নিজেকে বাঁচাতে জঙ্গলের ভেতর ছুট লাগায়, আর তার পিছু পিছু পুলিশ। কতদূর যেতে জঙ্গল পেরিয়ে রাস্তা আসে, আর রাস্তা পেরিয়ে বিশাল হসপিটাল। ফারিস হসপিটালে পা রাখতেই লোডশেডিং হয়। ফারিস কোনো রকমের সিঁড়ি বেয়ে ওপরে উঠে আদ্রিতার চেম্বারে হাজির হয়। মুখের মাস্ক কখন পড়ে যায় খেয়াল করেনি। কিছু আহম্মকদের থেকে নিজেকে বাঁচাতে ফারিস পালিয়েছে। কথাটা ভাবলেই রাগে গা গিজগিজ করছে শরীর। ফারিস শক্ত করে মদের গ্লাসটা চেপে ধরল। তার রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ। তার উপর ওই ডাক্তার ম্যাডাম। ফারিস মদের গ্লাসটা শক্ত করে চেপে ধরে বলল, কাজটা ঠিক করেননি। ফারিসের নাম নিয়ে পুলিশ স্টেশনে গেছেন, একদম ঠিক করেননি। রাত 1টা। নিজের কাজ সেরে বাড়ির পথে হাঁটছিল আদ্রিতা। রাস্তাঘাট ফাঁকা, কোনো রিক্সা নেই। আচমকা একটা কালো গাড়ি তার গা ঘেঁষে দাঁড়ালো। আদ্রিতা খানিকটা চমকে উঠল এতে। কিছু বলবে তার আগেই কিছু লোক তার মুখে রুমাল চেপে ধরল। আদ্রিতা জ্ঞান হারালো। অন্ধকার রুম, ঘুটঘুটে আধারে ভরপুর চারপাশ। মৃদু মৃদু আলোতে শেষ হবে এমন মোমবাতি জ্বলছে। আদ্রিতা নড়ে চড়ে উঠল। তার জ্ঞান ফিরেছে। আদ্রিতা পুরোপুরি হুঁশে আসতেই চমকে উঠল পুরো। সে কোথায় আছে বিষয়টা বোঝার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ। আদ্রিতা কোনো কক্ষের খাটের ওপর বসে। আদ্রিতা আশেপাশে চাইল, না, কেউ নেই। মৃদু মৃদু আলোতে মোমবাতি জ্বলছে, তাও শেষ হবে প্রায়।
আদ্রিতা অবাক হলো, সে এখানে কি করে এলো। হাতের হাত ঘড়িটা দেখলো কোনো রকম, বুঝলো রাত 3:02 বাজে। আদ্রিতা তৎক্ষণাৎ খাট থেকে নামলো, মনে করলো তার সাথে ঘটে যাওয়া ঘটনা। কিছু লোক তার মুখে রুমাল চেপে ধরায় জ্ঞান হারায়, তারপর কিছু মনে নেই। কিন্তু এখানে নিয়ে আসার মানে কি? আদ্রিতা আওয়াজ করলো, আতঙ্কিত স্বরে বলল, কেউ কি আছেন? শব্দ করার 2 সেকেন্ডের মাথাতেই কাচের গ্লাস পড়ার শব্দ আসলো। আদ্রিতা ঘাবড়ে গিয়ে বিছানায় বসলো, বলল, কে ওখানে? মুহূর্তের মধ্যে পুরো রুমে লাইট জ্বালানো হলো। আদ্রিতা বিস্মিত নজরে সামনে তাকালো। তার সামনে সোফার ওপর পায়ের ওপর পা তুলে বসে আছে ফারিস। আদ্রিতা আতঙ্কিত স্বরেই পুনরায় বলল, ফারিস নিরুত্তর। এমনকি সে এখন পর্যন্ত তাকায়ও নি আদ্রিতার দিকে। আদ্রিতা কি করবে বুঝতে পারছে না। সে আবার প্রশ্ন করল, আমাকে এখানে কেন আনা হয়েছে? ফারিস এবারও কোনো উত্তর দিল না। পাশেই টি টেবিলের ওপর থেকে মদের বড় বোতল থেকে কাচের গ্লাসে মদ ঢালতে লাগলো। আদ্রিতার বিরক্ত লাগছে, বৃতৃষ্ণায় চারপাশ বুঝি ধেয়ে আসছে। চরম বিরক্তি নিয়ে তৃতীয়বারের মতো প্রশ্ন করল আদ্রিতা, আপনি কথা কেন বলছেন না? এভাবে বখাটেদের মতো আমাকে তুলে এনে উত্ত্যক্ত করার মানে কি? ফারিস এবার মুখ খুলল, সরাসরি আদ্রিতার দিকে না তাকিয়েই বলল, বখাটে, দারুণ নাম তো। আদ্রিতার ইচ্ছে করলো সামনে গিয়ে ফারিসের গালে ঠাস ঠাস করে চড় বসাতে, কিন্তু করল না। নিজেকে সংযত রেখে বলল, এই গভীর রাতে মশকরা করছেন আমার সাথে? ফারিসের দৃষ্টি তখন মদের গ্লাসের দিকে। সে বলল, আপনার কি এখনো মনে হচ্ছে না আমাকে মনে রেখে আপনি ভুল করেছেন? আমার নাম নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছেন। কাজটা কি আপনি ঠিক করেছেন ডক্টর ম্যাডাম? আদ্রিতা দমে গেল। তার মানে ফারিস জেনে গেছে সে পুলিশ স্টেশন গিয়েছিল। আদ্রিতা চুপ করে রইল। ফারিস এবার তাকালো আদ্রিতার মুখশ্রীর দিকে। ভয়ের তো মুখ, এলোমেলো চুল, ক্লান্ত শরীর, বোঝাই যাচ্ছে অনেক খেটে খুঁটে বাড়ি ফিরছিল। ফারিস সোফার উপর আয়েশ করে বসলো, মদের গ্লাসে এক চুমুক দিয়ে বলল, এবার আপনি কেন কথা বলছেন না? আদ্রিতা তাকালো ফারিসের দিকে, অপরাধী স্বরে বলল, আমি দুঃখিত এই বিষয়টার জন্য। ফারিস কিছু বলে না, চুপ করে রয়। আদ্রিতা আবার বলে, আমি বুঝতে পারিনি, আমি খুবই দুঃখিত। ফারিস হঠাৎ করেই বলে উঠল, আপনাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। কেন যেন মনে হচ্ছে আপনি বেঁচে থাকলে পরবর্তীতে আমার সমস্যা হবে। সমস্যা হবে মানে? এখানে সমস্যা হওয়ার কি আছে? কিছু নেই তাও মনে হচ্ছে। আপনার আচরণ আমার কাছে অদ্ভুত লাগছে। আপনি সত্যি মাফিয়া নন তো? এখানে হাসার কি আছে? সত্যি কি কিছু নেই? আমি মাফিয়া হলে আপনি কি আমাকে ভয় পাবেন? দেখুন মিস্টার বখাটে, আপনি মাফিয়া হন বা মাফিয়ার দাদা হন, তাতে আমার কিছু যায় আসে না। আমায় যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো ধরে আনা হয়নি। তো কিসের জন্য ধরে এনেছেন? তো যদি বলি খুন করার জন্য। করে ফেলুন। ফারিস অবাক হলো, এমি তাকে ভয় কেন পাচ্ছে না। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো। আদ্রিতার ঠায় দাঁড়িয়ে। ফারিস আস্তে আস্তে আদ্রিতার কাছাকাছি দাঁড়িয়ে বলল, আমার মতে আপনার আমাকে ভয় পাওয়া উচিত। কিন্তু আমি পাচ্ছি না, কেন যেন মনে হচ্ছে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। ফারিসের খাপ ছাড়া লাগছে, কেমন সবটা এলোমেলো। ফারিস পকেট থেকে একটা পিস্তল বের করলো, আদ্রিতার কপাল বরাবর রেখে বলল, আপনি আমাকে সাহায্য করেছিলেন, সেই খাতিরে আপনাকে সাবধান করেছিলাম। আমাকে মনে রাখবেন না, কিন্তু আপনি মনে রেখেছেন যে ফারিস কখন পুলিশ স্টেশনের ধারের কাছে যায়নি। সেই ফারিসের নামে আপনি মাফিয়া ট্যাগ বসিয়েছেন। আপনার ওপর চাপা রাগ জন্মেছে, আর আমার রাগ জন্মানো মানে আপনার মৃত্যু কিন্তু নিশ্চিত। আদ্রিতা ফারিসের চোখে চোখ রেখেই বলল, আমি ভুল করেছি, মানছি, সরিও বলেছি, কিন্তু আপনি নিচ্ছেন না। এখন আমায় মেরে আপনি শান্তি পেলে মেরে ফেলুন, তবে আজ মারবেন না। কাল আমাকে 4টে পেশেন্টের অপারেশন করতে হবে, 2টো সকালে আর 2টো রাতে। আমাকে মারার আগে তাদের বাঁচতে দিন। ফারিস কি বলবে বুঝতে পারছে না। এমি কি পাগল নাকি অন্য কিছু? নিজে মরতে বসেছে আর অন্যকে বাঁচানোর কথা বলছে। অবশ্য ডাক্তার, মানুষ বাঁচানোই তো এদের কাজ। ফারিস অনেকক্ষণ চুপ থেকে বলল, আপনার আরেকটা সুযোগ দিতে ইচ্ছে করছে, এটাই লাস্ট ওয়ার্নিং। আমাকে মনে রেখে নিজের বিপদ আর বাড়াবেন না। ভালো থাকুক নিজের মতো। ফারিস কাউকে ওয়ার্নিং দেয় না, কিন্তু আপনার দ্বিতীয়বারের মতো দিচ্ছি, এর অবহেলা করবেন না। ফারিস কপাল থেকে পিস্তল সরালো, হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। আদ্রিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ফারিস বের হতেই আদ্রিতা জোরে নিঃশ্বাস ফেলল। ভয়ে তার হৃৎপিণ্ড বুঝি বাহিরে বের হয়ে আসার উপক্রম ছিল। ফারিস যখন কপালে পিস্তল ধরেছিল ভেবেছিল এই বুঝি শেষ, কিন্তু না, বেঁচে গেল।
বার কয়েক আরো জোরে জোরে নিঃশ্বাস ফেলল আদ্রিতা। নিচের সোফায় বসে আছে ফারিস। তার ভীষণ অবাক লাগছে। মেয়েটাকে খুন কেন করতে পারল না? কাউকে খুন করবে ভেবেও খুন করতে পারল না। এই ঘটনাই প্রথম ঘটল ফারিসের সাথে। এমনটা তো আগে কখনো হয়নি। তবে আজ কেন এমন হলো? আদ্রিতা যখন অজ্ঞান ছিল তখনই ফারিস ভেবেছে জ্ঞান ফেলে মেরে ফেলবে, কিন্তু পারল না। মেয়েটার চোখের দিকে তাকালেই কেমন যেন লাগে ফারিসের। ফারিস পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো, মুখে নিয়ে ফু উড়ালো। কেমন যেন লাগছে তার। খুন না করতে পারার অশান্তি হচ্ছে। আদিব এগিয়ে আসলো, বলল, ভাই মেয়েটাকে কি খুন করেছেন? গুলির তো কোনো শব্দ পেলাম না। ফারিস আদিবের দিকে তাকিয়ে বলল, খুন করিনি। আদিব অবাক হয়ে বলল, কেন? জানি না, মেয়েটা আমাকে সাহায্য করেছে, তাই জন্যই বোধহয় সংকোচ হচ্ছে। আদিব কিছু বলে না। বিষয়টা প্রায় অপরিকল্পিত ছিল। আদ্রিতা নিচে নেমে এলো। আটপাঁচ কিছু না ভেবেই বলে উঠল, এই যে মিস্টার বখাটে, দ্রুত চলুন, আমায় বাসায় পৌঁছে দেবেন। আচমকাই মেয়েলি কণ্ঠটা কানে আসতে আদিব ফারিস দুইজনেই চমকে উঠল। আদিবের চোখ তো বেরিয়ে আসার উপক্রম। ফারিস ভাইকে বকাটে বলে ডাকছে। মেয়েটা তো দারুণ সাহস। ফারিস বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। এই মেয়ে বাড়াবাড়ি করছে। আদ্রিতা আরও একটু এগিয়ে আসলো, পুনরায় বলল, আপনি কি আমার কথা শুনতে পারছেন না মিস্টার বখাটে? ফারিস তার রাগী দৃষ্টি নিয়ে বলল, আমি বখাটে নই, আমাকে ওই নামে ডাকবেন না। কোন নামে ডাকবো নাকি ডাকবো না সেটা পরের কথা, আগে আমায় বাড়ি পৌঁছে দিন। ফারিস আদিবকে উদ্দেশ্য করে বলল, আদিব, মেয়েটাকে পৌঁছে দিয়ে এসো। আদিব ঘাবড়ানো স্বরে বলল, আমি? ফারিস তাকালো আদিবের দিকে, বলল, তুমি। এদের মাঝে আদ্রিতা বলে উঠল, উনি যাবেন কেন? গেলে আপনি যাবেন। আমায় তুলে কি উনি এনেছেন নাকি আপনি? হ্যাঁ, আপনি বড্ড কথা বলেন, আমার শুনতে না বিরক্ত লাগছে। কম কথা বলে ওর সঙ্গে চলে যান, নয়তো ঘরে বসে থাকুন। ওকে? ঘরে বসেও থাকবো না, ওনার সাথেও যাব না। আপনিই নিয়ে যাবেন আমায়। ফারিস এবার রেগে গেল। আচমকায় বসা থেকে উঠে আদ্রিতার গালে হাত ওঠাতে গিয়েও থেমে গেল। তীক্ষ্ণ স্বরে বলল, বেশি কথা বললে যে ওয়ার্নিং দিয়েছি তাও ফিরে নেব। দ্বিতীয়বার যদি আমার ধারের কাছেও আপনাকে দেখেছি, তবে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নাও গেট আউট। আদিব মাঝে দাঁড়ালো, থরথর করে বলল, আমি নিয়ে যাচ্ছি ভাই, আপনি রেগে যাবেন না। এই বলে কোনো মতে আদ্রিতাকে নিয়ে বেরিয়ে গেল আদিব। আর ফারিস গিয়ে বসলো সোফায়। চরম রাগ উঠেছে তার। গাড়ি চড়ে বাড়ি যাচ্ছে আদ্রিতা। ফারিসের লাস্ট কথাটা বেশ অদ্ভুত লেগেছে তার। সে কি জেচে পড়ে ফারিসের সামনে গেছিল নাকি? ফারিস নিজেই তো তুলে নিয়ে গেল, আবার বলল পরে যেন তার ধারে কাছে না দেখে। আদ্রিতার বয়ে গেছে ফারিসের ধারে কাছে ঘেঁচতে। আদ্রিতা বিড়বিড় করে বলল, পাজি বখাটে ছেলে একটা, নিজেই ধরে নিয়ে শাসিয়ে কথা শুনিয়ে পাঠিয়ে দিল। তোর কপালে বউ নাই, অভদ্র ছেলে কোথাকার। ভোরের ফুরফুরে আলো ফুটেছে ধরনে জুড়ে। আদ্রিতা কিছু ভাবছে। ঘুমের ঘরে কাল রাতের কথা মনে পড়ছে। কাল রাতে তার আচরণ কিছুটা ব্যতিক্রম ছিল। সে যেমনটা নয় তেমনটা আচরণ করেছিল ফারিসের সাথে। কোথাও গিয়ে একটা গায়ে পড়া স্বভাবের মেয়েদের মতো সে আচরণ করেছে। আদ্রিতা চোখ খুলে চাইল। তার মনে পড়ল সে ফারিসের সাথে কাল রাতে যে ব্যবহার করেছে সেটা বেশি আবেগ এবং ন্যাকামো টাইপ, যেটা সে মোটেও নয়। ফারিস কি তাকে বাজে মেয়ে ভাবলো? ভাবতেই পারে। কাল রাতে মদটদ খেয়ে ফেলেছিল নাকি আদ্রিতা? নাকি ঘাবড়ে গিয়ে উল্টোপাল্টা বলেছে? নাকি অত্যাধিক সাহস দেখাতে গিয়েছিল? আদ্রিতা চরম বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে বসলো। তার মাথা ঘুরছে। দুদিন যাবত তার সাথে সব উল্টোপাল্টা ঘটছে। কাল রাতে আদ্রিতার কিছু হয়েছিল। কোথাও গিয়ে মনে হয়েছে ফারিসের ওপর তার অধিকার আছে, অথচ এমনটা মনে হওয়ার আদেও কোনো কারণ নেই। আদ্রিতা অবাক হয়ে বলল, কাল আমার হয়েছিল কি? এই ফারিস নামক ছেলেটার ধারে কাছেও আর ঘেঁষবে না আদ্রিতা। ছেলেটার আচরণ অদ্ভুত টাইপ। বাড়িতে রিভলভার নিয়ে থাকে। আদ্রিতার টনক নড়ে। ছেলেটা সত্যি মাফিয়া ছিল না তো? কিন্তু পুলিশ তো বলল একজন ব্যবসায়ী। না, আদ্রিতা আর ভাবতে পারছে না। দরজায় কলিং বেল বাজলো। আদ্রিতা দ্রুত বিছানা ছেড়ে নামলো। বাবা মা আর ভাইটা বুঝিয়ে এলো। আদ্রিতা দৌড়ে গিয়ে দরজা খুলল। সত্যি তার বাবা মা আর ভাই এসেছে। আদ্রিতা সব ভুলে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কেমন আছো তোমরা? মেয়ের হাসি দেখে তিনজনেই মুগ্ধ হলো। বলল,
ভালো আছি, তুই? আমিও ভালো। বলতে বলতে বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে ভেতরে যেতে যেতে বলল আদ্রিতা। তোমাদের তো কাল বিকেলে আসার কথা ছিল, এলে না কেন? আদ্রিতার মা ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসলেন, গায়ের বোরকা খুলে বললেন, আর বলিস না, তোর মামা আসতেই দিতে চায়নি, তুই যাসনি বলে রাগ করেছে। আদ্রিতা তাকালো অন্য সোফায় বসে থাকা তার অনার্স পড়ুয়া ছোট ভাই রাফিনের দিকে, মাথায় একটা টোকা মেরে বলল, কিরে এসে থেকে তো কথাই বলছিস না, ব্যাপার কি তোর? আর বলো না আপু, লাইলা আমার সাথে 2 দিন যাবত কথা বলছে না। হোঁচট খেলো আদ্রিতা, হাসতে হাসতে বলল, কেন বলছে না? জানি না। হাসলো আদ্রিতা, মাথায় হাত বুলিয়ে বলল, টেনশন নিস না, বলবে না। রাফিন কিছু বলে না। লাইলা রাফিনের চাচার মেয়ে, দুইজনেই সেম ইয়ারে আছে, তারা রিলেশনে আছে, বাড়ির সবাই এটা জানে। তাদের কোনো আপত্তি নেই বিয়েতে, ভাবা হয়েছে এদের পড়াশোনা শেষ হলেই এদের বিয়ে দেওয়া হবে। আদ্রিতা রান্নাঘরে এগিয়ে গেল, চুলায় চা বসিয়ে বাবা আর মাকে পানি দিল। পানি খেয়ে আদ্রিতার মা বলে উঠলেন, তোর মামা তোর জন্য একটা ছেলে দেখেছে, ছেলে ইঞ্জিনিয়ার, তোর কি মত? আদ্রিতা কিছু বলে না, অনেকক্ষণ চুপ থাকে। আদ্রিতার মা বলে, কি হলো, তুই কথা বলছিস না কেন? কবে দেখা করতে হবে? আদ্রিতার মা খুশি হলেন, বললেন, শীঘ্রই। আদ্রিতা আর কিছু না বলে চলে যায় রান্নাঘরের দিকে। এই মুহূর্তে মাকে বিয়েতে না করার মতো কোনো অজুহাত নেই আদ্রিতার। ডাক্তার হওয়ার আগে অনেক কারণ ছিল, এখন আর নেই। বিয়েটা এবার করতেই হয়। এই এখন যদি আদ্রিতা বিয়েতে না করত, মায়ের সাথে ঝগড়া হতো, যা আদ্রিতার এই মুহূর্তে পছন্দ হচ্ছে না। দীর্ঘশ্বাস ফিরল। জীবনটা পুরো ডাক্তার হওয়ার পড়াশুনো করতে করতেই চলে গেল। আদ্রিতা মনে মনে লাভ ম্যারেজ করবে এমন পরিকল্পনা ছিল, কিন্তু মনের মতো পুরুষ এখনো পায়নি। হয়তো তার ভাগ্যে পারিবারিকভাবে বিয়েই লেখা আছে। বিকাল 5টা, হসপিটালের ক্যান্টিনে গোল হয়ে বসে আছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। আদ্রিতা এখনো আসেনি। বিকালের এই সময়টা প্রায় একসাথেই কাটায় তারা। মাঝে মধ্যে একটু সিরিয়াস কন্ডিশন হলে হয় না, আর সপ্তাহের শুক্রবারটা হসপিটালের বাহিরে কাটে, তবে ঢাকার বাইরে যাওয়া হয় না। নীরবতা কাটিয়ে মৃদুল বলে উঠল, দোস্তরা, জীবনের অর্ধেক সময় তো ডাক্তারের পড়াশোনা করেই কাটিয়ে দিলাম। এবার আমাদের উচিত এক এক করে বিয়ে করা আর 2টো করে মুরগির রোস্ট খাওয়া। চাঁদনি তেতে উঠল, বলল, তোর তো সারাদিন খালি খাওয়া আর খাওয়া। তোর আসলে খাবারের ডক্টর হওয়ার উচিত ছিল। ফরেনসিক ডক্টর হতে কে বলেছিল? তোর আব্বাই। চাঁদনি রেগে গেল, বলল, একদম বাপ তুলে কথা বলবি না মৃদুল। বাপ তুলে কি বললাম? আমার বাপে বলেছিল তোকে ফরেনসিক ডক্টর হতে? কইছিল তো, খালি যেদিন কইছিল ওই দিন তুই বাসায় ছিলি না। মৃদুলের কথা শুনে হেসে ফেলে সবাই। চাঁদনিও না চাইতেই হেসে ফেলে। এ ছেলে চরম পাজি। এবার রনি বলল, বিয়ের কথা যেহেতু উঠেছে, তখন আমার আর মন দিয়ে শুরু করলে কেমন হয়? মুনমুন মুখ খুলল, বলল, তোকে কে বিয়ে করবে? রনি ভাব নিয়ে বলল, কেন তুই? মুনমুন নাক সিটকে বলল, ইয়াথু। আশরাফ বলল, তোদের থুতু টুটু শেষ হলে ভালো কথা বলা যায়। সবাই দৃষ্টি রাখলো আশরাফের দিকে, বলল, কিসের ভালো কথা? না, ভাবছি সবাই মিলে 3 দিনের একটা সফরে গেলে কেমন হয়। শুরুতে সবাই খুশি হলো, কিন্তু পরক্ষণেই ভাবলো একসাথে এতজনকে ছুটি দেবে। মুখ কালো হয়ে গেল সবার। হসপিটালে জয়েন্ট হওয়ার পর তারা কেউই তেমন ছুটি পায় না, যার ফলে বহুদিন হলো তারা একসাথে কোথাও যেতে পারে না। মৃদুল মুখ কালো করে বলল, একবার সজল স্যারের সাথে কথা বললে কেমন হয়? স্যার কি মানবেন? একবার বলে তো দেখা যায়। আমরা তো এতদিনে একবারও ছুটি নিইনি, ট্রাই করা যায়। সবই বুঝলাম, কিন্তু আদৌ এখনো আসছে না কেন? হয়তো কোনো এমার্জেন্সি পড়ে গেছে। বিস্মিত নজরে তাকিয়ে আছে আদ্রিতা ফারিসের দিকে। ঘড়িতে 5:15 বাজে। আদ্রিতা মাত্রই নিজের কক্ষ থেকে বের হতে নিয়েছিল। এরই মাঝে ঝড়ের গতিতে ফারিস হাজির, পাশেই আদিব দাঁড়ানো। আদ্রিতা নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, আপনারা এখানে? আদিব মুখ খুলল, বলল, ফারিস ভাইকে একটু দেখবেন আপনি, ওনার পিঠের ক্ষতটা দিয়ে আপনা আপনি রক্ত পড়ছে। আদ্রিতা দ্রুত এগিয়ে গেল, তাকে উত্তেজিত দেখালো।
ফারিস ঠায় দাঁড়িয়ে, সে আসতে চায়নি। আদিব এক প্রকার জোর করেই তাকে এখানে নিয়ে এসেছে। কতক্ষণ আগে আদিব আর ফারিস কোথাও একটা যাচ্ছিল। ফারিস পরনে নেভি ব্লু কালার চেক শার্ট আর কালো জিন্স। গাড়িতে বসে ফারিস বলছিল, আদিব, যে হারামিটা পালিয়েছে তার কি কোনো খবর পাওয়া গেছে? আদিব গাড়ি ড্রাইভ করতে করতে বলল, না ভাই, তবে চিন্তা করবেন না, খুব শীঘ্রই পেয়ে যাব। আচ্ছা আদিব, তোমার কি মনে হয় গাড়িতে মেয়ে রাখার বিষয়টাই কি শুধু পালিয়ে যাওয়া ছেলেটারই হাত আছে, নাকি তার পাশাপাশি অন্য কারো হাত আছে? আদিব কিছুক্ষণ ভেবে বলল, আমার তো মনে হয় এর পিছনে অন্য কারো হাত আছে। আমারও তাই মনে হয়। হঠাৎই আদিব খেয়াল করে ফারিসের শার্ট বেয়ে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে সে গাড়ি থামালো। আতঙ্কিত স্বরে বলল, ভাই আপনার পিঠ। ফারিস হাত দিল। রক্ত দেখেও বলল, কিছু হবে না, তুমি গাড়ি চালাও। কিন্তু আদিব শোনে না। একটু জোর করেই নিয়ে আসে ফারিসকে হসপিটালে। কি করে হলো? হঠাৎই আদ্রিতার কণ্ঠ শুনে ভাবনায় ছেদ পড়ল ফারিসের। সে সরাসরি তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতাও তাকালো। চোখাচোখি হলো দুজনের। আদিব বলল, আপনি ঘটেছে, গাড়ি করে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পিঠ বেয়ে রক্ত ঝরছে। আদ্রিতা খানিকটা রাগান্বিত কণ্ঠে বলল, ঝরবেই তো। ওনায় বলেছিলাম ক্ষতটা গভীর সেলাই করতে হবে, কিন্তু উনি শোনেননি। হন হন করে ভাব নিয়ে চলে গেছিল। আদিব কিছু বলে না। ফারিস বলে, আমি এখানে আসতে যাইনি, নেহাত আদিব আমাকে নিয়ে এসেছে তাই এসেছি। তা আসবেন কেন? ডাক্তারদের কাছে আসতে তো আপনার মেবি অ্যালার্জি আছে। ফারিস কিছু বলে না, চুপ থাকে। এই মেয়েটার সাথে কথা বলতেই তার বিরক্ত লাগে। অবশ্য শুধু আদ্রিতা না, পুরো মেয়ে জাতির সাথে কথা বলতেই বিরক্ত লাগে ফারিসের। আদ্রিতা একটা বেড দেখিয়ে বলল, ওখানে শুয়ে পড়ুন। ফারিস শুনতে চাইল না, কিন্তু আদিব শোয়ালো। ফারিসের শার্ট খোলা হয়েছে। আদ্রিতা হাতে গ্লাভস পরে। পুরো জায়গাটা দেখল। 2 দিনে একটুও সারেনি, উল্টো আরো ঘা হয়ে গেছে। আদ্রিতা বোঝে না এই ছেলের ব্যথাটাতে কিছু করে না নাকি, না হলে এমন আহত হয়ে কি করে স্বাভাবিক থাকতে পারে। আদ্রিতা হাতে ইঞ্জেকশন নিল। তা দেখে আদিব ঘাবড়ে গেল। বলল, আমি বাইরে আছি, আপনি প্লিজ ওনায় পুরোপুরি চিকিৎসা না করে বাইরে যেতে দেবেন না। আমি এসব দেখতে পারি না, আমি দরজার কাছেই আছি। ভাই, আপনি কিন্তু পুরোপুরি চিকিৎসা না করে বের হবেন না। কথাগুলো থরথর করে বলেই বেরিয়ে গেল আদিব। ফারিস হেসে বলল, ছেলেটা এত ভীতু কেন? আদ্রিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিবের কাণ্ড দেখল। আদিব বের হতেই বলল, উনি এমন পালিয়ে গেলেন কেন? আপনি ইঞ্জেকশন দিয়েছেন না, ইঞ্জেকশনে ওর খুব ভয়। দেখেই ভয় পেল। আদ্রিতা অবাক হলো। ইঞ্জেকশন দেখেই ভয় পেয়ে গেল? সত্যি সত্যি দিলে তো মনে হয় খবর হয়ে যেত। হতভম্ব হয়ে তাকিয়ে আছে চাঁদনি সামনের পুরুষটির দিকে। এভাবে দৌড়ে আদ্রিতাকে ডাকতে সেই তারই কেবিনের সামনে একটা পুরুষের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়বে আগে জানলে কখনোই আসতো না। লোকটা কি ভাবলো তাকে? নিশ্চয়ই নির্লজ্জ টাইপ কিছু। আপনার যদি আমাকে দেখা শেষ হয়ে থাকে তাহলে বলবেন প্লিজ। এভাবে কতক্ষণ আপনার ধরে দাঁড়িয়ে থাকবো? আচমকা এক পুরুষালীর কণ্ঠে এহেম কথা শুনে চমকে উঠল চাঁদনি। দ্রুত আদিবের থেকে নিজেকে ছাড়িয়ে মাথা নিচু করে বলল, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। আদিব 3 সেকেন্ড সময় নিয়ে বলল, ইটস ওকে, কিন্তু কাল থেকে একটু খাওয়া দাওয়া কমিয়ে দিবেন। এভাবে হুটহাট কোনো ছেলের গায়ে গিয়ে পড়লে সে তো আলু ভর্তা হয়ে যাবে। আদিবের কথা শুনে চোখ মুখের ভাব পাল্টে গেল চাঁদনির। রাগি রাগি কণ্ঠে বলল, আপনি কি আমায় অপমান করছেন? মোটেও না। আপনি তো ভারী বাজি মানুষ। আদিব হাসে। কেন যেন মেয়েটাকে রাগাতে তার দারুণ লাগছে। প্রথম দেখায় এমনটা করা ঠিক কতটা যুক্তিযুক্ত ধরতে পারছে না আদিব, কিন্তু চাঁদনির চোখ দুটোর দিক থেকে চোখ সরাতে পারছে না আদিব। কিছু একটা চলছে তার মাঝে। আচ্ছা, আপনার কি সত্যি ব্যথা ট্যাথা করছে না, নাকি আমার সাথে ভাব নিচ্ছেন? ফারিস বিরক্ত হলো আদ্রিতার কথা শুনে। সে বিরক্তি নিয়ে আদ্রিতার দিকে তাকিয়ে বলল, ভাব নেওয়াটা ফারিসের পার্সোনালিটির উপর যায় না, তাই বাজে না বকে নিজের কাজ করুন। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলল। তুলো দিয়ে ফারিসের পিঠটা পরিষ্কার করতে ব্যস্ত হলো। নিজের কাজে মনোযোগ দিয়ে শান্ত স্বরে বলল, একটা কথা ছিল মিস্টার বখাটে। আচ্ছা। ফারিস চোখ মুখ শক্ত করে বলল, আমি বখাটে নই, ওকে? কাল রাতের আমার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমি খুব ঘাবড়ে গিয়ে ভুলভাল বলে ফেলি। আমি সত্যি জানি না কাল রাতে আমার ঠিক কি হয়েছিল। আমি খুবই অনুতপ্ত। ফারিস হাসে, বলে,
বাহ, দারুণ তো। কাল আপনি ভয়ে ভুলভাল বকছিলেন আর ভাবটা এমন নিচ্ছিলেন যেন সাহসের বস্তা নিয়ে করছেন। দেখুন, এভাবে বলবেন না। আপনার আমার সত্যি ভয় লাগে। আপনি সত্যি মাফিয়া নন তো? আমাকে দেখে তা মনে হয়? ঘরে বন্দুক রাখেন, আবার মানুষ খুন করার হুমকিও দেন। তাহলে মনে না হওয়ার কারণ তো দেখি না। আমি কি তা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আদ্রিতা চুপ হয়ে গেল। ফারিসের কথাটা খানিকটা গায়ে লাগলো তার, যদিও গায়ে লাগার মতো কথা নয়। একজন অপরিচিত মানুষের সাথে কেনই বা ফারিস তার নিজ কাজ বা পেশা সম্পর্কে বলবে। নীরবতা চলল দুজনের মাঝে। আদ্রিতা ফারিসের পিঠ সেলাই করে ব্যান্ডেজ করে দিল, বলল, এবার উঠতে পারেন। 7 দিন পর আবার আসবেন সেলাই কাটার জন্য।